থেকে যাতে মরতে পারি, ওদের জন্য ফাঁসি হয়, এই আমার কামনা। তারেক জিয়ার কাছে এই কামনা করে আমি আমার বক্তব্য তখন 16.5 লাখ টাকা বাণিজ্য, 16.5 লাখ টাকা বাণিজ্য, মানে আমাদের মন কথা প্রতিষ্ঠান ছিল একদম মহিবুল্লাহ হুজুর। মহিবুল্লাহ হুজুর এক কারণে মহিবুল্লাহ হুজুর বের করে দিয়েছিল। কেন সাইফুল ইসলাম আবার অধ্যক্ষ হয়ে আসে, যখন মহিবুল্লাহ আমাদের গ্রামের পক্ষ থেকে আবার মাপসা পরে দেয়া আমাদের গ্রামের সম্মতি দিচ্ছে আসার জন্য। কিন্তু এই সাইফুল মাস্টার করছে কি, যে মহিবুল্লাহ বলছে যে গ্রামের মানুষ তো 16.5 লাখ টাকা ঘুষ চাইতেছে, আপনি ঘুষ দিলে আপনি আসতে পারবেন। পরে হুজুর বলছে এত টাকা দিব, তখন না কম দিলে হবে না, এটা দিতে হবে। পরে এক পর্যায়ে দেখা গেলো মহিবুল্লাহ বুঝে সাইফুল মাস্টারের হাতে 16.5 লক্ষ টাকায় ঘুষ তুলে দিয়েছে। কিন্তু এটা পরে শামীম জানতে পারছে, আমার ছোট ভাই শামীম, সে জানতে পারছে যে ঘুষের বিনিময়ে মহিবুল্লাহ হুজুর আসতেছে। তখন এই আমার ভাই প্রতিবাদ করলো যে গ্রাম বিক্রি করে এই ঘুষ নিয়ে, যে ঘুষের বিরুদ্ধে বর্তমান সরকার এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বলতেছে যে কোন ঘুষ বাণিজ্য, ঘুষ কোন এগুলি থেকে সবার বিরত থাকার জন্য। কিন্তু শামীম বলছে যে না, ঘুষ ছাড়া আসলে হুজুর এমনিতে আসবে, কিন্তু কোনো ঘুষের বিনিময়ে আসতে পারবে না। পরে এক পর্যায়ে দেখা গেল একটা দুইটা পক্ষ হইলো, যার একটা ঘুষখোর পক্ষ আর একটা হলো শামীমের পক্ষ। এই কিছুদিন যে পরে দেয়া একটা মারামারি করাইলো আমাদের বাড়ি, বাড়িঘর কুয়া কাটতে আছে, দেখেন আপনারা, এমন আইসা বাড়িঘর কাটতে আছে। এরপর শামীমের প্রকাশ্যে হুমকি দিছে, তোরা গুম করে এলাম, তোরা গুম করে লাশ উদা করে এলাম, রাতে কোনো বিচার কেউ পাইবো না। পরে এরা কথায় এবং কাজে মিল রেখা এই কাম করছে, একটা মারামারি করে, ঈদের বাড়িতে মারামারি করার পরে দেয়া এই ঘটনা ঘটছে। ঘটনার পরে দেয়া এন নেতারা আসছে, 2 দিনের আলটিমেটাম দিচ্ছে, পরে 3 দিনের আলটিমেটাম দিচ্ছে, এরপরে 7 দিনের আলটিমেটাম দিচ্ছে রফিকুল ইসলাম হেলালি ভাই। আলটিমেটাম দিয়ে এই পর্যন্ত আজ কোনো খোঁজ খবর আমার নেয় নাই। আমি থানা গেছি মামলা করার জন্য, থানায় মামলা নেয় না, বলতেছে 1 নম্বর আসামি সাইফুল ইসলাম আছে, তারা বাদ দিতে হবে। আমি কিসের জন্য? না বাদ দিতে হবে। আমি তারা বাদ দেওয়ার প্রশ্ন হচ্ছে না। সে হলো 1 নম্বর প্রকাশ্যে হুমকি দিছে, যারা আমরা মামলা করছি যাদের নামে, তারা প্রকাশ্যে দিবালোকে কালি ওদের লোক আরো সঙ্গপঙ্গ আছে, তারাও এটা হুমকি দিছে। তো হুমকি দেওয়ার পর যখন আমি বলছি যে আমি মামলা ওদেরকে বাদ দিব না, তখন মামলা ওদের বাদ না দাও, তাহলে আমি এটা মামলা করতে পারবো না। তারা কে বলছে? রুবেল ইসলাম হেলালি ভাই বলছে। উনি কে? উনি আমাদের নমিনি এবং বর্তমান বিএনপি সেক্রেটারি। তখন আমি হেলালি ভাই বসলাম যে ঘুষের বিনিময়ে ওনার অ্যাকাউন্টে 5 লাখ টাকাও আছে, এই ঘুষের টাকা। তখন আমি বললাম হেলালি ভাই, আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ঘুষের টাকা থাকবে না। উনি বলতেছে যে না, মাদ্রাসা প্রিন্সিপালের টাকা, এটা আমার কাছে জমা। আমি জমার টাকা না, তো ঘুষের টাকা, এটা অডিও ভিডিও সহকারে আমাদের কাছে রেকর্ড আছে। মানে এটা এক পর্যায়ে গেল। পরে যখন মামলা আমার ওই মামলা করতে গেছি, এই দিন এই ওসি কইতেছে এইটা ভুল হেঁটে বল। আমি তখন ওসিরে বললাম যে আমার ভুল থাকলে আমার আছে, আমার মামলা করতে হলে আমার হবে, আপনি মামলা এফআইআর করেন। পরে এক পর্যায়ে বলতেছে, ওসি বলতেছে আপনি মামলা এফআইআর করতে পারবো না। কেন করে আমরা জানি না। পরে লাস্টে 22 দিন পরে কোর্টে গিয়ে মামলা করি। কোর্টে মামলা করলে পরে দেয়া 1.5 মাস পরে সাইফুল মাস্টারে র্যাবে, কিশোরগঞ্জ 14 র্যাবে অ্যারেস্ট করে নিয়ে আসে 3 দিনের রিমান্ডে। 3 দিনের রিমান্ডের সময় চলাকালীন আমার বাবা এবং আমার ছোট ওই যে বউ আছে শামীমের, ভিকটিমের বউ, পরে নিয়ে যায় সার্কেল এসপি নিয়ে বলে যে আপনার ছেলে সুস্থ আছে, আপনার ছেলে ভালো আছে, আপনার ছেলে ভালো খাইতেছে, ভালো পড়তেছে। আরো অপমানজনক কথাবার্তা বলছে সার্কেল এসপি এবং দারোগা নজরুল। তখন আসলো, আর রিমান্ডে যে যারা নিয়ে আসলো সাইফুল ইসলাম, তারা বুঝে জামাই নিয়ে আসছে, জামাই শ্বশুর ভাই 3 দিন খাইছে, খায় আবার গেছে গা। উল্টা আমাদের উপরে তাদের হিয়ারিং। কিন্তু এরা যাওয়ার পরে দেয়া মনে করেন এরা 2 জন আসামি, 19 জন আসামি যাবে না আসছে হাইকোর্ট থেকে, যাবে না এসে এলাকার মধ্যে হুমকি তুমকি দিতেছে ওপেনলি যে একটা গুম করছি, কি হয়েছে, আর একটা দোরস নেই, তোরা গুম করে এলাম, দেখ কোন বাপের খেয়াল, তোর কোন বাপে ফিরায়। আসলে বিষয়টা হলো কি, আমার লগে কোনো লোক নাই বা কোনো নেতা নাই, আমি অনেক একা পড়ে গেছি। মানে সব নেতাও তাদের পক্ষে টাকাও আছে, তাদের শক্তি দিয়ে আমি পারতেছি না কোনোভাবেই। আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে আকুল আবেদন যে এইটার বিচার, সুস্থ বিচার আপনারা করবেন। 5 তারিখের পরে বাংলাদেশে এই প্রথম গুম খুন, এটা কোনোভাবেই মানে নেওয়ার মতো না। আমি ভাই কইতে মিডিয়া মানুষকে দাঁড়িয়ে যাইতে আমি ক্লান্ত হয়ে যেতেছি, কিন্তু আমার আর বলার কোনো ভাষা নাই। আমি আপনাদের মাধ্যমে সুস্থ তদন্ত মাধ্যমে ওদেরকে ফাঁসি চাই। আমার ভাই গত 2 মাস 27 দিন পর আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে এই বিলে, মানে আমাদের যে লগে বিল আছে ওই বিলে।
গুম করা হয়েছে আমাদের মনকান্দা মাদ্রাসা, একটা আলিয়া সিনিয়র মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা একটা প্রিন্সিপাল কে নিয়ে মানে একটা ঘুষ বাণিজ্য হয়েছে 16.5 লক্ষ টাকা। তা 16.5 লক্ষ টাকা ঘুষ বাণিজ্য হইলে আমার বাইরে প্রতিবাদ করছে যে একজন প্রিন্সিপাল, একজন সৎ মানুষ, উনি কেন 16.5 লক্ষ টাকা ঘুষ দিয়ে আসবে এই মাদ্রাসায়, এটা উনি প্রতিবাদ করছে। তো প্রতিবাদ করতে গেলে এই তখন আমার ভাই বলছে যে এটা মূলত মনকান্দা মাদ্রাসার কে কেন্দ্র করেই এটা ঘটেছে। এই মাদ্রাসার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল মহিবুল্লাহ প্রিন্সিপালের সাথে। মহিবুল্লাহ প্রিন্সিপালকে আমরা গ্রামবাসী ওনাকে মাদ্রাসা থেকে বিতাড়িত করে দিছিল। তারপরে উনি আবার গ্রামবাসীর কাছে মাপ চাইয়া আসছে, কিন্তু মাপ চাওয়ার আগেই ওরা এই দুর্বলতা পায়া ওনাকে টাকার অফার দিছে। টাকার অফার দেওয়ার পরে উনি 15.5 লক্ষ টাকা ওনাদেরকে 3 দফে ঘুষ দিছে। ঘুষ দেওয়ার পরে এটা আমরা আমাদের কাছে গোপন রাখছে। গোপন রাখার পরে ওরা আবার ঘুষটা নিয়ে আবার আনবে না। পরে মহিবুল্লাহ সাহেব আমাদেরকে জানাইছে। জানানোর পরে এটার অডিও ভিডিও ছিল ওনার কাছে। এটা আমাদের গ্রামবাসীর কাছে যখন প্রকাশ করছে, তখন আমরা গ্রামবাসী এটা প্রতিবাদ জানাইছি। সেই প্রতিবাদের জানাইতে গিয়াই শামীমের অগ্রণী ভূমিকা ছিল, আমাদের গ্রামের মধ্যে সবার চাইতে বেশি অগ্রণী ভূমিকা ছিল। এবং তার ওর ডাকে আবার পোলাপান আসতো, মানে সাংগঠনিক দক্ষতা ছিল ওই শামীমের, যার ফলে শামীমের প্রতি ওরা খুব ক্ষুব্ধ ছিল। এবং আসামি বৃন্দ যারা এটার সাথে জড়িত, বিশেষ করে শহীদ, আলী ওসমান মেম্বার, সাইফুল মাস্টার, ওরাই ছিল, এবং নাসির উদ্দিন, এরা 4 জনেই প্রায় সময় শামীম যখন প্রতিবাদ করতো সকল ক্ষেত্রেই, তখন বলতো যে এরা হারাইলাম। এটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় ওর বলতো হারাইলাম, মানে গুম করে এলাম, এরকম কিছু বলে না, যে গ্রামের ভাষায় বলতো হারাইলাম। আচ্ছা, তারপরে হঠাৎ করে শামীম নাই, কিন্তু আমরা ধারণা করতেছি যে এই মাদ্রাসার এই ঘুষকে কেন্দ্র করে, প্রতিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে, এবং ওদের দ্বারাই ঘটতে পারে। মানে আমরা গ্রামবাসী মোটামুটি নিশ্চিত যে ওরাই এই ঘটনা ঘটাইছে। তারপরে চলে গেছে একটা দরবার করছে রফিকুল আলী সাহেব ওনার অফিসে এই ঘুষের ব্যাপারে। পরে ওরা আবার প্রাথমিক অবস্থায় আমাদের গ্রামের কাছে অস্বীকার করছে যে আমরা ঘুষ নেই নাই। পরে যখন আমাদের কাছে অডিও ভিডিও আছে, প্রমাণাদি আছে, গ্রামের মানুষও বিশ্বাস করছি বা বিশ্বাস করাইছি। পরে হিলারি সাহেবের কাছে ওইটা শুনানো হয়েছে। হিলারি সাহেবের কাছে ওরা প্রাথমিক পর্যায়ে স্বীকার আসছে যে আমরা 9 লক্ষ টাকা নিছি, 15.5 লক্ষ টাকার কথা স্বীকার করে নাই। পরে হিলারি সাহেব ওনাদেরকে আদেশ দিয়েছে টাকাটা আমার কাছে জমা রাখো, আমরা এটা আমি দেখবো এই টাকাটা কাকে দেওয়া যায়, কার আমরা খতিয়ে দেখবো। পরে ওরা করছে কি, এক পর্যায়ে 9 লক্ষ টাকা স্বীকারোক্তি করলেও 9 লক্ষ টাকা ওনার কাছে দেয় নাই, দিছে 5 লক্ষ টাকা দিছে, আমরা যেটা জানতে পারছি। পরে 5 লক্ষ টাকা নিয়েও রফিকুল সব নীরব। আর 9 লক্ষ টাকা স্বীকার আসছে, 5 লক্ষ টাকা কেন দিল এটাও রফিকুল সাহেবকে জিজ্ঞাসা করতে আমরা শুনি নাই। যাই হোক, আমরা গ্রামবাসী খুব আশাবাদী ছিলাম রফিকুল সাহেব এই বিরোধ মীমাংসা করতে পারবে। উনি জনপ্রতিনিধি হিসাবে আমাদের গ্রামে এসে এটা বিষয়ে কথাবার্তা বলিয়া এটা হয়তো একটা বিরোধ মীমাংসা করবে। পরে গ্রামবাসীর মধ্যে এই আসামি পক্ষ আর গ্রামের এই মিনিমাম পক্ষে আমরা একটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা দরবারের ডেট পড়ছে। দরবারের ডেটটা মোটামুটি কেন্দ্র এই যে যুবদল নেতা শামীম সাহেবই এটা উদ্যোগ নিয়েছিল। নেওয়ার পরে একটা ডেট পড়ার পরে ডেটের 2 দিন আগেই শামীম নিখোঁজ হওয়ার পরে তো তছন থেকে পরে তো শামীমকে নিয়ে আমরা ব্যস্ত। যাই হোক, আর রফিকুল সাহেবের দ্বারস্থ হয়েছে বারবার, বাদী পক্ষ দ্বারস্থ হয়েছে, কিন্তু রফিকুল সাহেব আমাদেরকে সক্রিয় ভাবে তেমন আমরা আশাবাদী হিসাবে আমরা তেমন সহযোগিতা পাই নাই। আর প্রশাসন থেকে সহযোগিতা পাই নাই। শামীম যে আমরা বলতেছি, বারংবার বলতেছি যে শামীম
খুন হয়েছে, কিন্তু এটা কেউ বিশ্বাস করে না। কেউ বলতেছে আত্মগোপন করছে না, এটা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য সকলেই এই চেষ্টা করছে। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, খিলাড়ি সাহেব সহ রাজনৈতিক ব্যক্তিবৃন্দ এটা অন্য খাতে নেওয়ার জন্য চেষ্টা করছে, প্রশাসন অন্য খাতে নেওয়ার জন্য চেষ্টা করছে, এটা আমরা কিছুই বুঝতে পারি না। তারপরে আমরা হতাশ, সেই হতাশ অবস্থার দিন যাইতেছে বাদী সাইফুল এরা অনেক চেষ্টা করতেছে, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। আমরা গ্রামবাসী একমাত্র পরে ঘুরতে ঘুরতে পরে নীরবতাই পালন করতেছি। পরে হঠাৎ করে যে গত পরশুদিন গতকালকে এই যে দুজন ব্যক্তি গেছিল কচুর পানে পরিষ্কার করতে, এখানে হঠাৎ করে এই শামীমের লাশ পাওয়া যায়। এখন এই পর্যন্তই আছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা শামীমের ব্যাপারে সঠিক যাতে তদন্ত হয় এবং সঠিক বিচার যাতে আমরা পাই, এটাই আমরা গ্রামবাসীর থেকে আমরা সকলের কাছে, দেশবাসীর কাছে, বিএনপির কাছে, প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যাতে এই আসামি বৃন্দে আমরা ফাঁসি কার্যকর হয় এবং দেখতে পারি, এটাই আশা করছি। আর শামীম উনি দীর্ঘদিন যাবত আমি যদিও ইউনিয়নের সাবেক সভাপতি, রাজনৈতিক ভাবে শামীম আমার চাইতে অনেক সিনিয়র রাজনীতিতে, কারণ আমি সেনাবাহিনীতে চাকরি করছি, চাকরি করে সভাপতি হয়েছি। উনি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল এবং বর্তমানে যুব দলের সাধারণ সম্পাদকের ক্যান্ডিডেট ছিল। পরবর্তীতে তো আর নির্বাচনও হয় নাই, সামনে সবাইকে বলা বলি করছে যে আমি নির্বাচন করব সাধারণ সম্পাদক পদে। আমরা কইছি আচ্ছা ঠিক আছে তুমি করো। পরে তো নির্বাচন এখনো আসে নাই, এর মধ্যে তো ঘটনাই ঘটে গেল। আমি বলতে চাই আমার জন্ম এই গ্রামেই। এই শামীম একটা সৎ এবং সাহসী ছেলে ছিল। সংগঠনের জন্য, বিএনপির জন্য সে অনেক আন্দোলন করছে, অনেক সংগ্রাম করছে। আর আমাদের এই ছেলেটার কথা, আমাদের গ্রামে অনেক সন্তান এই তার কথা উত্থিত। সে সাংগঠনিক ভাবে খুবই ছিল, মেধাবী ছিল। আর বিশেষ কথা হয়েছে একটা সাধারণ তুচ্ছ ঘটনা নেয়া এই শামীমকে এভাবে নির্মম ভাবে হত্যা করা, মানে আমরা গ্রামের মানুষ, মা বোন সহ কান্নায় জর্জরিত। তার একটি ছেলে, দুটি বাচ্চা তার জমক পেটে। সেই প্রেক্ষিতে গ্রামবাসীর মা বোন সহ এখনো কাঁদতেছে। তো বিগত মনে করেন 2 মাস 27 দিন পরে আমরা অনেক এই বিলের মধ্যে ধারে কচুরিপানা পরিষ্কার করতে যায়, পরে তার লাশ বেরিয়ে আসছে। এবং প্রশাসনের কাছে আমরা অনেক কাকুতি মিনতি করেছি যে তাকে হত্যা করেছে। আমাদের মোবাইল টেকিং এ রাখছে, অনেকেরই নাম্বার। আমরা সাংবাদিক ভাইদের সঙ্গে বা প্রশাসনের সাথে মানে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা সঠিক কথা বয়ে বলতে পারছি না। আমি যদি বলি যে শামীম নাই, জীবিত নাই, তা আমারে বলবে আপনি কি করে জানেন? সেই আতঙ্কে আমরা বলতে পারি না। এবং প্রশাসন তার স্ত্রীকে, তার বাপ মাকে নিয়ে আরো উল্টা পাল্টা কথাবার্তা বলছে। তা আমরা গ্রামবাসী অবাক যে তার বাপ মারে নিলুকিয়া এই ধরনের পরিকল্পনা করিয়া আজকে তার লাশ আমরা পাইছি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, মানে দেশবাসীর কাছে সার্বিক সহযোগিতা চাই এবং তার সঠিক একটা বিচার আমরা এই দেশবাসী দেখা এই দুনিয়াতে আমরাও থাকবো না, আমরাও মারা যাব। এই বিচারটা যাতে আল্লাহ আমরা দেখা, আল্লাহর কাছে আমরা ক্ষুধার্ত আহ্বান করছিলাম যে সে জীবিত পাই তা গুড লাক, ভালো। আর সে যদি মৃত থাকে, আল্লাহ তুমি তার হাড় গুড়গুলি দাও, আমরা একটা গুরুস্থান করি, তার কব্বর করি, তার সন্তান যাতে দেখতে পায় যে তার পিতার গুরুস্থানটা দেখতে পায়। তাই আমরা অনেক কথা, আমাদের গ্রামবাসী, আমরা সাধারণ মানুষ, আমরা অনেক কথা বলছি মিডিয়ার সামনে। এখন লাশ পাচ্ছি, এখন আবার কথা বলতেছি, এখন আমরা এটা সঠিক বিচার চাইতেছি। সে তার আগে এই গন্ডা ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল, এখন যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল। সে একজন সৎ ছিল এবং সাহসী ছেলে ছিল। তার
আজকের এই আমাদের এই জুলাই যুদ্ধের পরে আজকে এই শামীমের নির্মম, নির্দয়, নৃশংসভাবে তাকে হত্যা করে গুম করা হয়েছে, এটা দেখবো আমরা চিন্তাও করিনি। এখানে প্রথম যখন সে গুম হয় তখন এই পরিবারের পক্ষ থেকে থানায় গিয়েছে মামলা করার জন্য, থানা থেকে মামলা নেওয়া হয় নাই। তারপর তারা অনেক দৌড়াদৌড়ি করে কোর্টে মামলা করেছে। কোর্টে মামলা করার পরে আসামি গ্রেপ্তার হয় না, আসামি গ্রেপ্তার হয় না, কোনোভাবেই হয় না। ইতিমধ্যে তারা বিভিন্নভাবে বলা বলি শুরু করছে, সঠিক তদন্ত না করে উল্টো তার পরিবারকে ডেকে নিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে, তার পরিবার, আমি আসছি যেটা শুনছি, তার একটা ছোট বাচ্চা এবং তার বউ অন্তঃসত্ত্বা এবং টুইন শুনছি, তাকে ডেকে নিয়ে উল্টা ভাবে এবং তার বৃদ্ধ বাবাকে ডেকে নিয়ে তারা বলছে যে আপনারা কোথায় লুকিয়ে রাখছেন, আপনারা কোথায় রাখছেন আপনার ছেলেকে, বের করুন, আপনার ছেলে ভালো আছে। আজকে যদি সেই গাফিলতিটা না হতো, আজকে এই প্রশাসনকে কে বা কারা কি ভুল ব্যাখ্যা দিয়েছে। আমরা রাজনীতি করি, আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য রাজনীতি করি, জীবন ধ্বংস, জীবন কাউকে হত্যা করার জন্য রাজনীতি করি না। কারা বলেছে, আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো আপনারা তাদের নাম বলে দিবেন এবং তাদেরকে সামনে নিয়ে আসবেন যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই হত্যাকাণ্ড ঘটানোর পরে যারা সহযোগিতা করেছে বিভিন্ন ভাবে, সেই যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরও সেই একইভাবে তাদের শাস্তি চাই। এবং এই একটি সুন্দর এবং একটি ভালো ছেলেকে এইভাবে অল্প কিছু টাকার জন্য, একটি স্পষ্ট এখানে এসে যেটা শুনলাম, আগেও শুনছি যে আপনারা শুনেছেন, একটি মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ নিয়ে সেখানে একটা টাকার বাগ বাটোয়ারা নিয়ে, এবং সেটাই শুনেছি এখানে যে অনেক উপরেও একজন সেই টাকার ভাগ নিয়েছেন এবং তার কাছে টাকা আছে। এই কিছু টাকার জন্য একটা ছেলে খুন করে ফেলতে হবে, এটা তো এই দেশে এই সভ্যতা না। আমরা যুদ্ধ করেছি কি এই কিছু দেখার জন্য? আজকে এই ছেলের মাথায় হাত দিলে, এই ছেলেটাকে দেখলে, তার বাবাকে দেখলে, আজকে 2 মাস 27 দিন যাবত তাদের ঘুম নেই, ভালোভাবে খাওয়া নেই, তারা এই ছুটে যায় প্রশাসনের কাছে, ছুটে যায় অমুক নেতার কাছে, ছুটে যায় আরেকজনের কাছে। তারা ভূমিকাটা মানে এটা কি প্রশ্নবিদ্ধ কিনা এটা একটু বলেন। এখানে আমরা যেটা দেখেছি, নেত্রকোনার পুলিশে যে একজন ছিলেন, যেটা পরিবারের পক্ষ থেকে, এবং দেখেছি যে সার্কেল ছিলেন, তিনি একটু ডেকে নিয়ে উনি কার বা কাদের কথায় উনি অন্যদিকে ডাইভার্ট হয়েছেন আমি জানি না। এবং যে মামলার যে আয়ও ছিলেন তিনিও নাকি পরিবারকে উল্টো ভাবে প্রেসার দিয়েছেন যে আপনারা তাকে কোথায় লুকিয়ে রেখেছেন, বের করেন। ওনারা কার কাছ থেকে সেই তথ্য পেলেন যে তারা জীবিত আছে, তারা ভালো আছে? আমি সেটা জানতে চাই যে ওনারা আগে বলেছে সবসময় ভালো আছে, আজকে কেন আমরা এই নির্মম, যেটা নৃশংস এই হত্যাকাণ্ড দেখলাম, যেটা এই ফ্যাসিস্টের যুগেও আমরা লাশ পেয়েছি আর এখন লাশটা পর্যন্ত পেলাম না। আজকে তার একটি কঙ্কাল পাওয়া গেছে, সেটা খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক পরিবারের জন্য, গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, বিএনপির জন্য, আমাদের সকলের জন্য। আমরা সঠিক একটি বিচার চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। সার্কেলের শামীম ভাইয়ের এই যে ওয়াইফাইয়ের বক্তব্যটা আর এই যে টাকার ভাইয়ের বিশ্বাস চাই আমাদের কাছে, আশায় আমরা সব শেষ। যারা অন্যায়
অন্যায় করছে, আমরা সেদিন বিচার চাই, আমরা আর কিছু চাই না। প্রতিদিন আশা করে আপনার কোনো আশা না, আমরা মানুষের কেয়ার আশা করি। আরো অনেকক্ষণ কথা শুনছি। হ্যাঁ মুরব্বী বলেন। প্রায় 3 মাস গত হয়ে যায়, আমার ছেলে নিখোঁজ, আমার ছেলেকে পাইতেছি না। বাবা কথা আসে না। আমার ছেলে নিখোঁজ হওয়ার কারণ, আমাদের এই গ্রামে কিন্তু একটা প্রতিষ্ঠান আছে আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা এটা তো জানি আমরা, আলিয়া এখন আপনি কি আপনি এটার বিচারটা কেমন? তাই বাবা এতটুকু শেষ করতেছি। পুলিশে কি বলতে হবে, এই প্রতিষ্ঠানে 16 লাখ টাকার লেনদেন হয়েছিল, এটা ঘুষের লেনদেন হয়েছিল। এই ঘুষের লেনদেন আমার প্রতি প্রতিবাদ করছিল, যার ফলে আজকে আমার প্রতি গুম তারা প্রকাশ হুমকি দিছিল। আমাদের এই হুমকিতে বাইজার খুন হওয়ার পরে দেওয়া, আমি প্রশাসনের কাছে গেছি, ঘুরিয়ে আসছি। 22 দিন ঘুরার পরে দেয়া, প্রশাসনকে নেতা তার কাছে গেছি, 22 দিন ঘুরার পরে দিয়ে গিয়া অপারক হয়ে কোর্টে খুব কষ্ট সহিত কেস করছি। কিন্তু এর ভিতরে আবার এই যে 22 কোর্টে কেস করার পরে দেয়া, একটা আসামি ধরে দিছি, আবার পুলিশে ধরে নাই, রেফ ধরে একটা আসামি দেওয়া দিছে, আসামি ধরে তাদের হাতে। আমার পরে খবর দেন নিয়ে বলতেছে, আমার নিয়ে পরিহাস করে, আমাকে জিজ্ঞেস করে আপনার ছেলে কোনো খোঁজ খবর আছে, আমাকে নিয়ে পরিহাস করে সাকের অফিসারে এবং নুরদুল দারোগায়। ওরা দুজন আমাকে নিয়ে পরিহাস করে যে আমার ছেলে কোনো খোঁজ খবর আছে। আমার ছেলে খোঁজ খবর আমার কাছে কই থেকে থাকবে, এ তো আপনারাই ভালো জানেন। আপনার কাছে আসামিও দিয়ে রাখছি, এরপরে আমাকে জিজ্ঞেস করেন যে আমি খোঁজ খবর রাখি কিনা। তখন আমাকে এই বলার পরে তখন সে বলতেছে, আমরা যে আমার সে অনেক ভালো আছে, অনেক সুন্দর পড়তেছে, অনেক সুন্দর খাইতেছে, পড়তেছে, ঘুরতেছে, আমরা সে অনেক ভালো। হ্যাঁ, আমার ছেলে যে পড়তেছে খাইতেছে অনেক ভালো। কিন্তু এরপরে এই 2 মাস 7 দিন পরে গতকালকে আবার আমার ছেলে কেন উদ্ধার করা হইলো বিলটা কিয়া, তখন কিন্তু প্রশাসন যে দিকটা যায়, তখন আমার বহুত কষ্ট লাগে। তো তাকে জিজ্ঞাসা করছে, এবার পুলিশ কারো আমার ছেলে কইতে যাচ্ছে না, কইছে আমার ছেলে ঘুরতেছে খাইতেছে যা কিন্তু কিছু বলে চুপচাপ চলে গেছে। কিন্তু এখন আমি আপনাদের কাছে এবং তারেক জিয়ার কাছে আমার আকুল আবেদন, মির্জা ফখরুল এবং তাদের কাছে আমার আকুল আবেদন এতটুকুই, যেন আমি সুন্দর সুষ্ঠু বিচার পাই। ওদের সর্বোচ্চ যে শাস্তি, এই শাস্তিটা আমি চাই দেখে যাতে মরতে পারি, ওদের যেন ফাঁসি হয়, এই আমার কামনা। তারেক জিয়ার কাছে এই কামনা করে আমি আমার আমার একটা ভালো খবর আসবে, তখন আমার নিয়ে তারা উল্টা পাল্টা প্রশ্ন করে, নানাভাবে কথা দিয়া অত্যাচার করে। যদি বসে কথা বলছি তখন বলে আপনি বসেন কেন, দাঁড়ায় কথা বলেন, এরকম এরকম। আমি শুনে কইছি পুলিশ তো ভালো কি করে না, পুলিশের গাফলতির কারণে এতদিন পরে আজকে কঙ্কালটা পাওয়া গেছে। আর পুলিশ যদি সঠিক মতো করতো, চাষ নিত, তাহলে ওই 2-3 দিনের মধ্যে লাশটা পাওয়া যেত। মায়েরা ফালছেন তা পাওয়া যেত, কিন্তু এতদিন শুধু খালি পুলিশের গাফলতির কারণে এই অবস্থা। আজ যদি এরকম আজকে হয়েছে, আর যদি ভালোভাবে বিচার আচার না হয়, গত কিছুদিন পরে দেখবেন আরেকজন নাই, গুম হয়েছে, আর কিছুদিন পরে আরেকজন নাই, এভাবে চলতে থাকবে। এটা কি ঠিক? এত জনগণের মাধ্যমে হ্যাঁ তো দেশের ভালো করতে চাইছে, তো খারাপ করতে চাইছে না। আমি যা শুনছি সে দেশের ভালোর জন্যই করতে চাইছিল, কিন্তু তার বিরুদ্ধে সে তাকে ভালো করতে দিবে না, বিদায় এই পরিস্থিতি। তাহলে জনগণের পুলিশ জানতাম জনগণের বন্ধু, এখন জানি পুলিশ জনগণের শত্রু। যদি না হতো এতদিন পরে কেন লাশটা কেন বের হলো এতদিন পরে? পুলিশ ঠিক মতনে চার্জ দেয় নাই, পুলিশ ঠিক মতনে এটা কাজ কম করে নাই। পুলিশ শুধু টাকা খায়া, ওদের পক্ষে থেকে টাকা খায়া ওদের পক্ষে কথা বলছে, ওই পক্ষে কথা বলে নাই। আজ স্বামীর লাশ কেন পাওয়া, আজ কেন কঙ্কাল পাওয়া যায়? লাশটা পাওয়া যেত যদি সঠিক মতো তদন্ত করতো, লাশটাই পাওয়া যেত। আজকে কেন কঙ্কাল পাওয়া গেল, লাশটা কেন পাওয়া গেল না? কঙ্কাল কেন টেস্ট করা লাগে? আজকে যদি গেঞ্জিটা না থাকতো তো বুঝতেই পারতো না যে সেটা কে, এটা স্বামীর নাকি অন্য কেউ তো বুঝতে পারতো না।